আজকের ক্লাসে তোমরা দেখবে ছোটদের পথের পাঁচালীর হাতে কলমে প্রশ্ন উত্তরের সেকেন্ড ক্লাস। গতকাল আমি কিন্তু হাতে কলমে প্রশ্ন উত্তরের 1 দাগ আর 2 দাগের প্রশ্ন উত্তর অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে আমরা কিন্তু দেখব 3 দাগের সমস্ত প্রশ্নের উত্তর। বাই দ্য ওয়ে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি অ্যান্ড ক্রাফট উইথ পূজা। আর যারা আগের ক্লাসগুলো দেখেছো তারা তো জানোই, এই ক্লাসটাও যদি তোমরা সম্পূর্ণ দেখো তাহলে কিন্তু তোমরা জানতে পারবে এই প্রশ্ন উত্তরের পিডিএফটা তোমরা কোথা থেকে বা কিভাবে পাবে। তো চলো বেশি দেরি করছি না, শুরু করি। প্রথম প্রশ্ন রয়েছে, বাবার সঙ্গে অপুর কুঠির মাঠ দেখতে যাবার অভিজ্ঞতাটি লেখো। কুঠি বাড়ি বলতে তুমি কি বোঝো? অপুর কুঠির মাঠ দেখার অভিজ্ঞতা। একবার মাঘ মাসের শেষ দিকে সরস্বতী পুজোর দিন বিকেলে নিশ্চিন্দিপুরের কয়েকজন লোক গ্রামের বাইরের মাঠে নীলকণ্ঠ পাখি দেখতে গিয়েছিল। হরিহর এবং তার শিশুপুত্র অপু সেই দলের সঙ্গী হয়েছিল। 6 বছরের শিশু অপু এই প্রথম গ্রামের বাইরে পা রাখে। বড় বড় কানওয়ালা খরগোশ দেখে সে ভীষণ অবাক হয়। লোভীর মতো তাকিয়ে থাকে নিচু নিচু কুল গাছে পেকে থাকা অজস্র কুলের দিকে। এমন সময় তার বাবা হঠাৎ সাহেবদের কুঠির দিকে তাকে তাকাতে বলে। সেই কুঠিটি নদীর ধারের অনেকটা অংশ জুড়ে প্রাক ঐতিহাসিক যুগের এক বিরাট হিংস্র জন্তুর কঙ্কালের মতো পড়েছিল। অপু এই কুঠির ভাঙা জালঘরটা তাদের পাড়ার স্নানের ঘাট থেকে আবছা আবছা দেখতে পেত। এই জালঘরের বড় বড় কড়াইতে জাল দিয়ে নীল তৈরি হতো। এখন সামনাসামনি সেই কুঠির মাঠ দেখে তার মনে হলো মাঠটির পরেই রয়েছে মায়ের মুখে শোনা সেই রূপকথার রাজ্য। সেখানে শ্যামলঙ্কার দেশে ব্যঙ্গমা ব্যঙ্গমী বসে থাকা গাছের নিচে নির্বাসিত রাজপুত্র তলোয়ারটি পাশে রেখে একা শুয়ে রাত কাটায়। কুঠির মাঠ থেকে ফেরার পথে অপু একটা নিচু ঝোপ থেকে আলকুশি ছিঁড়ে নিতে চায়। আলকুশিতে বিষ আছে জানিয়ে হরিহর তাকে তা ধরতে বারণ করে। তার পরের পার্টটার অ্যান্সার হচ্ছে, কুঠিবাড়ির অর্থ হলো ইউরোপীয় ব্যবসায়ীদের বাসস্থান বা কার্যালয়। ছোটদের পথের পাঁচালীতে উল্লিখিত কুঠিবাড়িটি ছিল ব্রিটিশ নীলকর সাহেবদের। এই কুঠিতে থেকেই তারা কাছাকাছি অঞ্চলে নীল চাষ করাতো এবং তা থেকে নীল তৈরির তদারকি করত। 2 নম্বর প্রশ্ন রয়েছে, ছবি দেখে চেনা কোনো কিছু হঠাৎ চোখের সামনে চলে এলে কেমন লাগে? অপুর খরগোশ দেখার মতো তোমার হঠাৎ অবাক হওয়ার মতো কোনো একটা ঘটনা লেখো। ছবি দেখেই প্রথমে প্রতিটি শিশু মনে এক নিজস্ব উপলব্ধি হয়, কিন্তু সেই ছবির বিষয় যদি হঠাৎ চোখের সামনে চলে আসে তখন শিশু মন বিস্ময়ে ভরে ওঠে। আনন্দ ও কৌতূহলে নেচে ওঠে তার মন। অপুও বর্ণ পরিচয়ে খরগোশের ছবি দেখেছিল। সেই ছবির খরগোশ ছিল তার কল্পনার বিষয়। যখন সে চোখের সামনেই জীবন্ত অবস্থায় কান খাড়া করা খরগোশকে লাফাতে দেখে তখন তার যে উত্তেজনা ও আনন্দ হয়েছিল তা সহজেই উপলব্ধি করা যায়। পরের অংশের উত্তর, শহরেই আমার জন্ম এবং পড়াশোনা, তাই গ্রাম বা গ্রামের পরিবেশ আমি শুধু ছবিতে বা টেলিভিশনের পর্দাতেই দেখেছি। গত বছর দুর্গাপূজার আগে আমি বাবা মার সঙ্গে আমার মায়ের গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। সেই গ্রামে যেতে হলে শহর ছাড়িয়ে অনেকটা পথ যেতে হয়। দুদিকে সবুজ মাঠের বুক চিরে কাঁচা পাকা রাস্তা দিয়ে আমাদের গাড়িটা যাচ্ছিল। তখন সবে দুপুরের চড়া রোদটা কমেছে। আমি দেখলাম রাস্তার দুধার দুধের মতো সাদা কাশফুলে ভরে উঠেছে। এতদিন আমি জানতাম মা দুর্গার আগমনের খবর জানায় কাশফুল। এতদিন আমি ছবি এঁকেছি কাশফুলের, টেলিভিশনের পর্দায় দেখেছি বাতাসে কাশফুলের দোলা। এই প্রথম আমি নিজের চোখে শরতের বাতাসে নীল আকাশের নিচে কাশফুলের দোলা দেখতে পেলাম। এক অদ্ভুত আনন্দ ও ভালো লাগা আমাকে ছুঁয়ে গেল। ছবিতে দেখা জগৎটা বাস্তবে যে এত সুন্দর হতে পারে সেটা আমার কল্পনাতেও ছিল না। কাশফুলের ওই শুভ্রতা আমায় সত্যিই মুগ্ধ করেছিল। এই বিস্ময়ের স্মৃতি চিরদিন আমার মনে থেকে যাবে। নেক্সট কোশ্চেন হচ্ছে, কাল বৈশাখী ঝড়ে দুর্গা অপুর নাম কুড়ানোর ঘটনাটি লেখো। ঝড় বৃষ্টিতে বাড়ির বাইরে বেরিয়ে তা উপভোগ করার তোমার কোনো অভিজ্ঞতা থাকলে তা লেখো। পথের পাঁচালী উপন্যাস থেকে জানতে পারি একদিন বিকেলে হঠাৎ চারিদিক অন্ধকার করে কাল বৈশাখীর ভীষণ ঝড় উঠেছিল। এখানে এই দাড়িটা হবে না। আর সেই সঙ্গে দুর্গাও ছুটেছিল আম কুড়োতে। অপু তার দিদির পেছন পেছন দৌড়ে গেছিল। অপুকে সিঁদুর কৌটো তলায় থাকতে বলে দুর্গা চলে গেছিল সোনামুখী তলার দিকে। ধুলোয় তখন চারদিক ভরে গেছিল। বড় বড় গাছগুলোর ডালপালা সব ঝড়ে বেঁকে গিয়ে গাছগুলোকে ন্যাড়া 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 দেখাচ্ছিল। ঝড়ে প্রচুর আম পড়ায় অপু আনন্দে দিদিকে ডাকতে থাকে, কিন্তু চিৎকারের সঙ্গে তাল মিলিয়ে সে আম কোড়াতে পারে না। ক্রমশ ঝড়ের তীব্র শব্দে আম পড়ার শব্দও সে আর শুনতে পাচ্ছিল না। দুর্গা 8-9টা আর অপু মাত্র 2টো আম কোড়ানোর পরই ভুবন মুখুজ্জের বাড়ির ছেলেমেয়েরা হৈ হৈ করে আম কোড়াতে চলে এলে যে তাদের আর আম কোড়ানো হয় না। দুর্গা তার ভাইকে নিয়ে রাংচিতার বেড়ার ফাঁক গলে বাগান থেকে বেরিয়ে যায়। এরপর তারা গড়ের পুকুরের পাশে থাকা বাগানে যায় এবং সেখানেও দুর্গা 8-10টা আম পায়।
এমন সময় মুষলধারে বৃষ্টি নামে। প্রায় সন্ধ্যার সময় ঝড় বৃষ্টি থামলে দুর্গা আর অপু বাড়িতে ফিরে আসে। আমার জন্ম গ্রামে মামার বাড়িতে, কিন্তু যে আমার বেড়ে ওঠা শহর কলকাতায়। এক গরমের ছুটিতে মামার বাড়ি গিয়ে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব দেখার অভিজ্ঞতা হয়েছিল আমার। বিকেলবেলা দাদুর সঙ্গে বাজার থেকে ফিরছিলাম একটা বিরাট আম বাগানের মধ্যে দিয়ে। এমন সময় শুরু হলো প্রবল বৃষ্টি সঙ্গে ঝড়। প্রথমে ভীষণ ভয় পেয়ে গেলাম, কারণ আমার এই অভিজ্ঞতা ছিল না। চোখের সামনে কালো আকাশ জুড়ে বিদ্যুৎ চমকাচ্ছিল আর বিকট শব্দে বাজ পড়ছিল। আমি ভয় পেয়ে কানে হাত দিয়ে বারবার চোখ বন্ধ করছিলাম। মুহূর্তেই পায়ের পাতা পর্যন্ত জল জমে উঠল। বিদ্যুতের ঝলকানিতে দেখলাম বড় বড় নারকেল, আম, জাম, পিটুলি গাছগুলি একবার মাটিতে পড়ে, আবার যেন উঠে দাঁড়াচ্ছে। মাঠের পাশের রাস্তায় জল কাদার মধ্যে দিয়ে এগোনোর চেষ্টা করতেই দাদু বলল, পাশের আম বাগানে আম কুড়োতে যাবে। ভয় এবং আনন্দ নিয়ে দাদুর সঙ্গে আমবাগানে ঢুকলাম। কয়েকটা আমও পেলাম। এই অভিজ্ঞতাটা আমার সারা জীবন মনে থাকবে। নেক্সট কোশ্চেন হচ্ছে, যেদিন অপু প্রথম পাঠশালা গেল সেদিনের কথা লেখো। তোমার প্রথম স্কুলে যাওয়ার দিনটি মনে পড়ে? সেদিনের কথা তোমার যা মনে আছে লেখো। পৌষ মাসের এক শীতের সকালে রোদ ওঠার অপেক্ষায় অপু যখন লেপ মুড়ি দিয়ে বিছানায় শুয়েছিল, সেই সময় তার মা তাকে পাঠশালায় যাওয়ার কথা জানায়। স্লেট বই সহ তাকে যে পাঠশালায় যেতে হবে একথা শুনেই অপু অবাক হয়ে যায়। অপুর ধারণা ছিল যারা সুবোধ বালক নয় তাদেরই বুঝি পাঠশালায় যেতে হয়। যাই হোক, শেষ পর্যন্ত বাবার ভয়ে এবং মায়ের প্রতি একরাশ অভিমান নিয়ে জল ভরা চোখে অপু প্রথম দিন পাঠশালায় যায়। প্রথম দিন সব কিছু অচেনা অজানা ছিল বলে অপুর মনে হয়েছিল সমুদ্রের মতো বিরাট কিছু সামনে এসে সে পড়েছে। অপু যখন পাঠশালায় পৌঁছলো তখন গুরুমশাই দোকানের মাচায় বসে সৈন্ধব লবণ ওজন করছেন। কয়েকটি বড় ছেলে চাটাইয়ে বসে দূরে দূরে নিচু স্বরে কিছু পড়ছে। একটা ছোট ছেলে আপন মনে পাততাড়ির তালপাতা চিবিয়ে যাচ্ছে। দুজন ছেলে স্লেটে ঘর এঁকে ঢেরাগোল্লা খেলায় মগ্ন। অপু নিজের স্লেটে বানান লিখতে লিখতেই গুরুমশাইয়ের গলা শুনতে পায়। মুহূর্তের মধ্যেই গুরুমশাইয়ের কথায় সতে নামে একটি নামক ছেলেটি ফোনের স্লেটটা গুরুমশাইয়ের কাছে হাজির করে। গুরুমশাইয়ের কাছে ছেলে দুটির যাওয়ার ভঙ্গি দেখে অপু হাসি চাপতে না পেরে ফিক করে হেসে ফেলে। ব্যাপারটা লক্ষ্য করে গুরুমশাই অপুকে ধমকে দেন। ঠিক তখনই গুরুমশাই মহাশয় যে থান ইট নিয়ে আসার নির্দেশ দিলে অপু ভয়ে আড়ষ্ট হয়ে যায়। ইট আনা হলে অপু বুঝতে পারে শাস্তি তার জন্য নয়, ওই ছেলে দুটির জন্য। সব মিলিয়ে প্রথম দিনে অপু বিস্ময় ও ভয়ে কৌতূহল মিশ্রিত এক নতুন অভিজ্ঞতা লাভ করে। নেক্সট পার্টের অ্যান্সার হচ্ছে হ্যাঁ, আমার প্রথম স্কুলে যাবার দিনটি মনে পড়ে। প্রথম স্কুলে যাওয়ার দিনটি আজও আমার স্মৃতিতে স্পষ্ট। আমি স্কুলে বাবার সাথে গিয়েছিলাম। শিক্ষক মহাশয় আমাকে একটি শ্রেণীকক্ষে নিয়ে গেছিলেন যেখানে আমার মতো আরও অনেক ছেলে মেয়ে ছিল। তারপরে স্লেটের শিক্ষক মহাশয় আমাকে অ আ লিখতে বলেছিলেন এবং নামতা মুখস্থ জিজ্ঞাসা করেছিলেন। আমি স্লেটে অ আ লিখেছিলাম এবং নামতা মুখস্থ বলেছিলাম। 5 নম্বর প্রশ্ন, অচেনার আনন্দকে পাইতে হইলে পৃথিবী ঘুরিয়া বেড়াইতে হইবে তাহার মানে নাই। পথের পাঁচালীতে দুর্গা আর অপু নিশ্চিন্দিপুর গ্রামের থেকেই কিভাবে বারে বারে অচেনার আনন্দ অনুভব করেছে লেখো। নিশ্চিন্দিপুর গ্রামের মায়াময় প্রকৃতিতে দুটি কিশোর কিশোরীর বড় হয়ে ওঠার একটি চিত্র লেখক এঁকেছেন। অপু যখন ছোট ছিল তখন থেকেই সে নিশ্চিন্দিপুর গ্রামের পরিবেশকে আপন মনের জগতে রেখে দিয়েছিল। দুর্গাও তেমন এই গ্রামের বন, জঙ্গল, বাগান ইত্যাদি সম্পর্কে বিশেষ পরিচিতি ছিল। বায়োস্কোপ, যাত্রাপালা, মায়ের মুখে মহাভারত শোনা, এই সব কিছুই তাদের শিশু মনে আনন্দ ও বিস্ময় সৃষ্টি করত। মাকে না বলে রেললাইন দেখতে যাওয়া, দিদির সঙ্গে চড়ুইভাতি করার অভিজ্ঞতা অপুকে এক নতুন জীবনের মুখোমুখি করে। নুন ছাড়া মেটে আলু খাওয়াও এই অচেনা আনন্দের অংশ। এইভাবেই নিশ্চিন্দিপুরের ছোট সীমানার মধ্যেই দুর্গা ও অপু নিজেদের আনন্দের পৃথিবী গড়ে নিয়েছিল। এত অবধি যারা ক্লাসটা দেখলে, তোমাদের কাছে যদি ক্লাসটা একটুও হেল্পফুল হয়, ক্লাসটা যদি একটুও ভালো লাগে, তাহলে কিন্তু ক্লাসটাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও। তো এবারে দেখো নেক্সট প্রশ্ন। হরিহরের সঙ্গে মহাজন বাড়িতে গিয়ে অপু কিভাবে প্রথম নিজেদের দারিদ্র্য সম্পর্কে সচেতন হলো লেখো। লক্ষণ মহাজন অপুর বাবা হরিহরের শিষ্য ছিলেন। একদিন অপু বাবার সঙ্গে লক্ষণ মহাজনের বাড়িতে যায়। সেখানে মহাজনের ছোট ভাইয়ের স্ত্রীর কাছে অপু পশমের পাখি, শোলার মাছ, কড়ি রালনা, কাচের পুতুল প্রভৃতি হরেক রকমের জিনিস দেখে। অপুর মনে হয় এরা খুব বড় লোক। তো এই বধূটি যখন অপুকে ঘি ও কিশমিশ দিয়ে তৈরি মোহনভোগ খেতে দেয় তখন অপু ভীষণ অবাক হয়ে যায়। তার মার তৈরি মোহনভোগ ছিল কেবল জলে সেদ্ধ সুজি। সে বুঝতে পারে তারা গরিব, তাই তো তাদের বাড়ির মোহনভোগ এবং লক্ষণ মহাজনের
মহাজনের বাড়ির মোহনভোগের মধ্যে এই আকাশ পাতাল তফাৎ। যে লক্ষণ মহাজনের প্রতিবেশী অমলাদের বাড়ি গিয়ে তার খেলার জিনিস দেখে অপু অবাক হয়। সে তার দিদির খেলার জিনিসের সাথে এগুলির তুলনা করে বুঝতে পারে তাদের পয়সা নেই বলেই তারা এমন খেলনা কিনতে পারে না। মহাজন বাড়ির ছোট ভাইয়ের স্ত্রীর ঘরে নিমন্ত্রণ খেতে গিয়ে অপু যা আরও অবাক হয়ে যায়। আলাদা রেকাবিতে লবণ ও লেবু দেওয়া রয়েছে, প্রত্যেক তরকারির জন্য আলাদা আলাদা বাটি সাজানো আছে, শুধু তারই জন্য একটা গলদা চিংড়ির মাথা দেওয়া হয়েছে। তাদের বাড়িতে নিয়মিত ওলের ডাঁটা চচ্চড়ি ও লাউ ছেঁচকি খাওয়া হয়। অপুর শিশু মন বুঝতে পারে সবাই তাদের মতো গরিব নয়, বড়লোক কারা তা তার শিশু মনে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যায়। নেক্সট কোয়েশ্চেন, দুর্গা অপুর যে নানান খেলার কথা উপন্যাসে আছে সেগুলির কথা লেখো। হার জিত আছে এমন খেলার সঙ্গে এ জাতীয় খেলার তফাৎ কি? তুমি কি ধরনের খেলা পছন্দ করো এবং কেন তা লেখো। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ছোটদের পথের পাঁচালী উপন্যাসে আমরা ছেলেবেলার নানা ধরনের খেলার কথা পাই। এর মধ্যে উল্লেখযোগ্য হলো পুতুল খেলা, যুদ্ধ খেলা, গঙ্গা যমুনা খেলা, চড়ুই ভাতি খেলা, কড়ি খেলা ইত্যাদি। নেক্সট পার্টের অ্যান্সার হচ্ছে কেবল কড়ি খেলা ও যুদ্ধ খেলা ছাড়া অন্য খেলাগুলিতে হার জিতের প্রশ্ন আসে না। হার জিতের খেলা মানে ফুটবল, ক্রিকেট, টেনিস ইত্যাদি। হার জিতের খেলায় যে উত্তেজনা, উল্লাস কিংবা হতাশা এবং পরিশ্রম লুকিয়ে থাকে তা উপন্যাসে বর্ণিত ছেলেবেলার খেলাগুলিতে থাকে না। তবে জয় বা পরাজয় না থাকলেও এই খেলাগুলিতে আনন্দ কিন্তু কোনো অংশেই কম নেই। নেক্সট পার্টের অ্যান্সার হচ্ছে বড় হয়ে গেছি বলে আমি এখন আর হার জিতের খেলাতেই বেশি আকৃষ্ট হই। আমার প্রিয় খেলা ফুটবল। ফুটবলের মধ্যে আছে প্রাণের উত্তেজনা, গোলের লক্ষ্যে দৌড় দৌড় দৌড়, এই একাগ্রতাই ফুটবল খেলার প্রাণ। মহামনীষী বিবেকানন্দ বলেছেন গীতা পাঠের থেকে ফুটবল খেলা ভালো, এতে একজন মানুষের মন ও শরীর মজবুত হয়ে ওঠে। তাছাড়া নিজের দলকে জেতানোর তাগিদ আমাদের ঐক্যবদ্ধ করে তোলে। খেলায় হার জিত না থাকলে ঐক্যবদ্ধ হওয়ার এই আনন্দ কখনোই পাওয়া যায় না। নেক্সট কোশ্চেন, মহাভারতের সমস্ত চরিত্রের মধ্যে অপুর কর্ণের চরিত্র বড় ভালো লাগে কেন? উত্তর হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার পথের পাঁচালী উপন্যাসে অপু চরিত্রটিকে অত্যন্ত আবেগপ্রবণ ও অনুভূতিশীল করে গড়ে তুলেছেন। অল্পতেই তার চোখে জল আসে, সে অন্যের দুঃখ সহ্য করতে পারে না। যখন মায়ের মুখে সে মহাভারতের গল্প শোনে তখন তার চোখে জল চলে আসে, কারণ কর্ণের দুঃখ তার সহ্য হয় না। যুদ্ধক্ষেত্রে কর্ণের অসহায়তা তাকে খুবই বেদনা দেয়। সে বুঝতে পারে যে যুদ্ধে অন্যায়ের সঙ্গে কর্ণকে হত্যা করা হয়েছে, তাই তার মনে কর্ণের প্রতি সহানুভূতি জন্মায়। সে কর্ণের জন্য যে কেবলই কাঁদে, মনে মনে কর্ণের রথের চাকাকে মাটি থেকে টেনে তোলার চেষ্টা করে। এভাবেই মহাভারতের কর্ণ চরিত্রটি অপুর মনে প্রিয় হয়ে ওঠে। তোমরা কিন্তু এই প্রশ্ন উত্তরের পিডিএফটা আমার টেলিগ্রাম চ্যানেলে পাবে। ডেসক্রিপশন বক্সে কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা চাইলে সেখান থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যেতে পারো। ক্লাসের পর কিন্তু আমি এই প্রশ্ন উত্তরের পিডিএফ সেখানেই দিয়ে দেবো। তো দেখো পরের প্রশ্ন, মহাভারতে তোমার প্রিয় চরিত্র কোনটি, কেন তাকে তোমার ভালো লাগে লেখো। আচ্ছা, আমার কাছে মহাভারতের সর্বশ্রেষ্ঠ চরিত্র হলেন শ্রীকৃষ্ণ। ধর্ম স্থাপনের জন্যই কৃষ্ণ ভারত যুদ্ধকে সংগঠিত করেন। মথুরা রাজ কংসের ভয়ে বাসুদেব ও দেবকীর অষ্টম সন্তান কৃষ্ণ নন্দরাজা ও যশোদার কাছে মানুষ হয়েছেন। পরে নিজের মামা অত্যাচারী কংসকে বধ করে কৃষ্ণ যদু বংশ প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন বিচক্ষণ ও বুদ্ধিমান পুরুষ। তিনি প্রথম অনুভব করেছিলেন ধর্ম রাজ্য গঠনের জন্য কৌরব ও পাণ্ডবের যুদ্ধ অনিবার্য। তিনি চাইতেন পরিবার, সমাজ, দেশের মধ্যে মানুষ একাত্মভাবে দলগতভাবে একে অন্যের বন্ধু হয়ে থাকুক, তা না হলে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই পরম সত্য শেখানোর জন্যই তিনি আমার অত্যন্ত প্রিয় চরিত্র হয়ে উঠেছেন। নেক্সট কোশ্চেন, সে জগৎ জানার, মানুষ চেনার দিগ্বিজয়ে যাইবে। কার কথা বলা হয়েছে ভবিষ্যতের যে রঙিন স্বপ্নে সে বিভোর, তার কথা লেখো। উত্তর হচ্ছে আলোচ্য উদ্ধৃতিতে ছোটদের পথের পাঁচালী উপন্যাসের প্রধান চরিত্র অপুর কথা বলা হয়েছে। অভাব অনটন ছিল অপুর পরিবারের নিত্যসঙ্গী, তবু সে নতুন দেশের স্বপ্ন দেখে। এই বিশাল বিশ্বকে চেনা জানার জন্য তার মন চঞ্চল হয়ে ওঠে। সারা পৃথিবীর প্রকৃতি ও তার মানুষের সৌন্দর্যের সাথে নিজেকে মিলিয়ে দেওয়ার স্বপ্নে সে বিভোর থাকে। সে কল্পনা করে বঙ্গবাসী কাগজের বিলাত যাত্রীর মতো সেও একদিন বিলেত যাত্রা করবে। কলকাতা থেকে একদিন তার জাহাজ ছাড়বে, বঙ্গোপসাগরের মোহনায় সাগরদ্বীপ পিছনে ফেলে সে নতুন নতুন দেশের উদ্দেশ্যে ভেসে যাবে। সে বিলেত যাবে, জাপান যাবে, বাণিজ্য যাত্রা করবে, বড় সওদাগর হবে। ভবিষ্যৎ জীবনে নানা স্থানে নানান দেশে ঘুরে বেরিয়ে সে
নানান রোমাঞ্চকর অভিজ্ঞতার মুখোমুখি হবে। এই চেনা জগৎ ছাড়িয়ে বাইরের ডাক তার কানে যে তাই অনবরত ধ্বনিত হচ্ছে। অপুর বিশ্বাস ছিল একটু বড় হলেই তার এই রঙিন কল্পনা বাস্তবে পরিণত হবে। তাহলে এখানেই কিন্তু তোমাদের হাতে কলমে প্রশ্ন উত্তর পুরো শেষ হলো। আশা করছি ক্লাসটা তোমাদের ভালো লাগলো। আজকের এই পিডিএফটা তোমাদের ওপেন করতে পাসওয়ার্ড দিতে হবে 27, তাহলেই কিন্তু তোমরা পিডিএফটা ওপেন করতে পারবে। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।